দেশ সন্ধ্যা স্বাগত জানাচ্ছি আমি ফখরুল ইসলাম। দুর্নীতি দুর্বৃত্তায়ন চারদিকে এই শিরোনামে আমরা কথা বলতে এবং আলোচনা বিশ্লেষণের জন্য দুজন অতিথি আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন। আমাদের সঙ্গে আছেন, শুরুতে পরিচয় করাতে আছেন কুদ্দুস আফরাদ, সাবেক সভাপতি ঢাকা সাংবাদিক ইউনিয়ন, এবং আছেন এম এ আজিজ, সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট। দুজনকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আমরা একটু সরাসরি আলোচনায় যাই। জনাব এম এ আজিজ, আপনার কাছে আসতে চাই। সাবেক পুলিশ কর্মকর্তা শামসুদ্দোহার 21 কোটি, স্ত্রী 27 কোটির অবৈধ সম্পদ আদালতে অভিযোগপত্র দেওয়া হয়েছে, এবং আজকে আমরা দেখলাম জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে রাজুকের পরিচালক মোবারক হোসেন ও তার স্ত্রী শাহানা পারভিনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। দুর্নীতি অনিয়মের গন্ধ আসলে চারদিকে আমরা লক্ষ্য করছি। গত এক মাস ধরে আসলে পরিস্থিতিগুলো আপনারাও দেখছেন। যতটা বুঝি বা যতটা দেখছি বা যতটা বলছি, বাস্তবতা কি তাই দেখেন কিনা, কি মনে হয় আপনার কাছে? ধন্যবাদ আপনাকে। এটার উল্টোটাও আছে। যেমন যারা দুর্নীতি করেছে তাদের মধ্যে যেমন একটা আতঙ্ক কাজ করতেছে, কারণ সরকার পক্ষকে ভয় পাচ্ছে না, ভয় পাচ্ছে সাংবাদিকদেরকে। কোন ফাঁক দিয়ে লিখে দেয়, একটা ভেজালে ভরে যাবে। যেমন এই শামসুদ্দোহা খন্দকার, আমি যে ইউনিভার্সিটিতে পড়ছি সেই ইউনিভার্সিটির ছাত্র ছিল, জুনিয়র ছাত্র জীবন থেকেই সে দুষ্ট ছিল, পুলিশে চাকরি নিছে, এই যে টাকা। আমার বক্তব্য ওইখানে সে পুলিশে অ্যাডিশনাল আইজিপি ছিল, এই যে এই পর্যন্ত আসলো। আমি ইউনিভার্সিটিতে কয়েক বছরে চিনলাম যে সে দুষ্ট ছিল, সরকার চিনল না। তাকে আবার ফের বিআইডব্লিউটি এর চেয়ারম্যান করলো, সেখান থেকেও আবার লুটপাট করলো। এখন তাকে ধরতে যায় কেন? ধরতে যায় না, শেয়ার না দিলেও তো সরকারি যন্ত্রের অনেকটা আমি বলবো যে সুবিধাভোগী হয়েই তো এই কাজ করছে, নাহলে প্রমোশনগুলো হলো কেন? এখন ধরেন আমি এইরকমই উদাহরণ দিই, যে এইটাই বলছি। ধরেন আপনি বেনজির, সে দুর্নীতি করছে, তার তো অনেকগুলো প্রমোশন, মেডেল, পাসপোর্ট 7টা, ইত্যাদি ইত্যাদি, পিএইচডি ডিগ্রি, তাও কভার করে না পিএইচডি ডিগ্রি, ঢাকা ইউনিভার্সিটির জায়গা থেকে পিএইচডি আর আদায় করে ফেলছে। এগুলো সরকার দেখলো না, তারপরে তাকে যেতে দেওয়ার সুযোগ দেওয়া হলো। এখনও কিন্তু এটা তদন্ত চলছে, এখনও তদন্ত আর শেষ হচ্ছে না। তারপরে ধরেন এই যে মতিউর, তার ওয়াইফ এর নামেও সম্পত্তি আছে, বড় ওয়াইফ, তার আওয়ামী লীগের সে উপজেলা চেয়ারম্যান। সে সাংবাদিক নিয়েও প্রশ্ন করতেছে, সাংবাদিকদের তো কিনে ফেলা যায়, কিনে ফেলেই আর দূর আসছি। তাকে জিজ্ঞেস করে না কেন? আর সে ঘুরে বেড়া কী করে? তার ভিতরে তো দুর্নীতির অভিযোগ আছে। ডিএমপির সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়া, সে এত টাকার মালিক হলো, রিপোর্ট আসলো। তাকে এখান থেকে রিটায়ার করার পরে স্বয়ং প্রধানমন্ত্রী অফিসে তার চাকরি দেওয়া হয়েছে। এখন সে নিরাপত্তা সেকশনের সিইও। তো এগুলো তো কি করে? তারপরে ধরেন অনেকগুলো ছোট এমপি আছে, বয়সে অতরুণ, তারা কেউ হুইপ হয়েছে, কেউ প্রতিমন্ত্রী হয়েছে। আবার বেরসিক ওই যে ইউটিউব এমপি, কে সিলেটের, হ্যাঁ, তো পার্লামেন্টে অনেকেরই খোলস ওপেন করে দিছে, কয়েকজনকে ধরছে ওপেন, তারা তো প্রতিবাদ করতে পারে নাই। তাদের মন্ত্রী রাখে কেন? তাদের এমপি রাখে কেন? সেগুলো তদন্ত হতে পারে না। তারপরে দেখেন এনবিআরের আর একটা কি ফার্স্ট সেক্রেটারি, তার বিরুদ্ধে অভিযোগ আসলো, তাকে আরও বড় জায়গায় রাজশাহী ট্রান্সফার করছে। তাহলে এগুলোর বিরুদ্ধে সরকারের মোটিভটা কি? সরকার কি আসলে বিচার চাচ্ছে? দুদকের পক্ষে সম্ভব না। দুদকের ভিতরেও সুশাসনের অভাব। দুদকের 2500 মামলা অভিযোগ এখনো পেন্ডিং। দুদকের আবার ওরকম জনবলও নাই। আবার এইসব যারা হাজার হাজার কোটি টাকা বানায়, তাদের মতো ধূর্ত দুদকের একজন অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর, ডেপুটি ডাইরেক্টর হবে, এটাও কিন্তু আশা করা যায় না। সুতরাং এই জন্যই বলছি যে আপনার মেসেজটা দিতে হবে যে মানে বাস্তবতা তাই পলিটিক্যাল কমিটমেন্ট লাগবে। রাষ্ট্রীয় যে প্রতিষ্ঠানগুলি, তাদেরকে অ্যাকাউন্টেবল সক্রিয় করতে হবে, এবং সরকার যে দুর্নীতিবাজদের বিরুদ্ধে যেহেতু জিরো টলারেন্স বলা হচ্ছে, আপনি দেখেন প্রধানমন্ত্রী আপনার ইস্টাবলিশমেন্ট মিনিস্ট্রিতে
বলল যে চিঠি দিতে বলছে যে সবাই হিসাব দাও, সরকারি অফিসারদের হিসাব দাও, তারা হিসাব দিবে না। 5 বছরে আইন আছে, হিসাব দিতে হবে, হিসাব দিবে না। আমরা তো ওরাও কয় আমরা তো ওই ইনকাম ট্যাক্সের 3 নাম্বারই আছে, আমাদের আবার বাড়তি হিসাব দেওয়া, তা আইন মানবা না তুমি? প্রধানমন্ত্রী বলার পরে সবাই চিঠি দিছে, ডিসিগুলোকে চিঠি দিছে। তারপরে তো তাহলে এখন প্রধানমন্ত্রী কি করবে বলেন? প্রধানমন্ত্রীর নির্দেশ তো মুখে, তো প্রধানমন্ত্রী তো হাজারো কাজ, তার তো মুখ দিয়ে করলে তো এটাই তো এক ধরনের ডিসিশন হওয়ার কথা, আইন হওয়ার কথা, সেটাও তো শুনতেছে। আমি আসবো আপনার কাছে, সরকারি লোকে পিছলে যায়। ধন্যবাদ। আমি একটু আসবো। আমি জনাব কুদ্দুস আফরাদ আপনার কাছে আসতে চাই। সরকারি সেবা প্রদানকারী যেসব প্রতিষ্ঠানগুলো আছে যেগুলোর সাথে সরাসরি জনগণ সম্পৃক্ত, পাসপোর্ট অফিস বলি, বিআরটি, বন্দর, এয়ারপোর্ট বা আরও যেসব জায়গাগুলো আছে, হাসপাতাল থেকে শুরু করে, ভোগান্তির কথা শুনি, এইসব জায়গাগুলোতে আসলে মানে এগুলো আপনার কাছে কতটা সঠিক মনে হয়? এবং ভোগান্তিতে আমরা রিপোর্টের মাধ্যমেও দেখি এবং মানুষ গেলে সহজে সেবা পান বলে আপনার কাছে মনে হয় কিনা? এইসব জায়গাগুলোতে অর্থের সংশ্লিষ্টতা কতটা আছে আর কি, ওগুলোকে দুর্নীতি বলবেন কিনা? অনেক ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আমাদের সিনিয়র সাংবাদিক, আমার বড় ভাই তুল্য নেতা আজিজ ভাই সহ যারা এই মুহূর্তে দেশ টিভির সামনে আছেন, আপনাদেরকে শুভেচ্ছা। আজিজ ভাই কিছু কথা বলছেন, ওনার সাথে দ্বিমত করার কিছু নেই। আপনি জিজ্ঞেস করছিলেন যে বাস্তব অবস্থা কি এরকম কিনা। বাস্তব অবস্থা ওই শুধু 2-4 জন, উনি তো 2-4 জন নাম হচ্ছে এই কেন, এর চেয়ে বেশি ছড়িয়ে আছে। কিন্তু কথা হচ্ছে যখন ধরা হয় এসব কিছু বা শুরু করা হয়, শুরু করাটাকে স্বাগত জানিয়ে আমাদের উচিত, আমরা যদি ভালো চাই আমাদের একটা জায়গায় তো শুরু করতে হবে, শুরু করাটাকে স্বাগত জানিয়ে বা সমর্থন দিয়ে, অথবা সমালোচনা করব, আমি সমালোচনা করব না তা তো না, অবস্থা তো আরও খারাপ। সো উনি যাতে একটু স্পিড পায়, ধরেন আমার অনেক আগের কথা একটা বলতেছি, আমার একজন জুনিয়র, আমরা গাড়ি নিয়ে যাচ্ছি, তো ওই জুনিয়র, আমার অনেক জুনিয়র, বয়সে 10 বছরের ছোট, সে আমারে একদিন বলল যে গাড়ি যখন রাত্রে পুলিশের সিগন্যাল দেয় চেক করার জন্য, সাধারণত অনেক রাত্রে চলাচল করলে, আমি সব জায়গায় গাড়ি কিন্তু সঙ্গে সঙ্গে থামাই এবং জিজ্ঞেস করি ভাই কোনো কমপ্লেন করতে চান? তো সে অনেক সময় পিছনে ডালাটা খোলায় বা একটু দেখে, দেখার পরে আমি একটা থ্যাংক ইউ বলি এই জন্য যে তাতে সে আমি তো অপরাধী না, আর আমি যদি পাওয়ার আছে একটা ধমক দিয়ে যাই বা আমার গাড়ি চেক না করলে, তাহলে ওই জায়গাটা প্রচুর কালপিট, সে ভয় পাবে যে কার হাত দিব, কার কি দিব, তাতে কিন্তু অনেক গাড়ি চেকিং ছাড়া চলে যাবে। আমরা যারা ভালো তারা উচিত থ্যাঙ্কস দেওয়া যে কোনো কাজে, অর্থাৎ তাহলে আমি সিকিউর থাকবো। আমি সেই জন্য বললাম যে আমরা যদি স্বাগত জানিয়ে শুরু করি বা সমর্থন দিয়ে শুরু করি, তাহলে হচ্ছে যিনি শুরু করছেন তিনি মনে করেন যে না, অনেকেই চাচ্ছেন এটা। আপনার কোশ্চেন এবার আসি, ওইটা হচ্ছে যে সেবা খাতের অবস্থা কি দুরবস্থা, এটা বলার কোনো অপেক্ষা রাখে না। এটা আমাদের সাবকন্টিনেন্টে যেসব কালচারটাই এরকম, মানে ঠেকা দিয়া পয়সা আদায় করা, ওইটা মনে হয় তার হচ্ছে একটা অর্থাৎ তার জন্য যে সে বেতন ভাতা দিয়ে পায় সেবা দেওয়ার জন্য, এইটা আমাদের কালচারে না। এই বেতনটা হচ্ছে তার একবারে ঘরের ভিতরে নিয়ে টিনের পকেটে বাক্সে ঢুকায় দেওয়া অথবা হচ্ছে ব্যাংকে জমা করা, আর বাকিটা হচ্ছে মানুষের ঠেকা দিয়ে চলা। এটা আপনি রেলওয়ে বলেন, হসপিটাল বলেন, যে কোনো জায়গায় বলেন, পাসপোর্ট সেবা বলছেন না, সব জায়গায় এক দুরবস্থা। রাজুক বলেন, আজকে রাজুক নিয়ে সম্ভবত প্রথমত একটা আর্টিকেল পড়লাম বর্তমান প্রধান নির্বাচন কমিশনারের বইয়ের উদ্ধৃতি দিয়ে, অর্থাৎ তার বইয়ে সে কী লিখছে। হ্যাঁ, তো উনি সিনিয়র সেক্রেটারি হয়ে রিটায়ার করার পরে ওনার বাবার জায়গায় একটা বন্টননামা করে ফ্ল্যাট নির্মাণ করছেন, তারা ভাইয়েরা মিলে সবাই অন্য একটা ডেভেলপার কোম্পানিকে দিয়েছেন। সেটা যখন নামজারি করতে যাবে তখন তিনি অবসরপ্রাপ্ত, বেশ কয়েক দফা গেল ওই দপ্তরে। প্রথমে একজন ইঞ্জিনিয়ারের কাছে, পরে চিফ ইঞ্জিনিয়ার কাছে, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার কাছে, দুয়ারে ওনাকে বললো যে আমি মাথা 30 ডিগ্রি বাঁকিয়ে সালাম কর্নিশ করলাম তাকে। উনি মাথাটা আমার দিকে তুলতে পারলাম, আমি এক পর্যায়ে পরিচয় দিলাম আমি সিনিয়র সেক্রেটারি ছিলাম, সদ্য আমি রিটায়ারমেন্টে গেছি, এই অবস্থা। তাতেও তা কোনো, তিনি কিন্তু প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সেক্রেটারি হিসেবে উনি রিটায়ারমেন্টে যান। উনি লিখলো লাস্টে যে এইভাবে আমি বেশ তদবির রাগারাগিও করছি, কোথাও পারলাম না। শেষ যেহেতু দুদকের সেই সময়কার চেয়ারম্যান ছিল আমারই বেস্টমেট, আমার ক্লাস শিক্ষা জীবনের বন্ধু আর কর্মজীবনের বন্ধু, তার কাছে গেলাম। সে শুনে আমার কাছ থেকে এটা তার একজন অ্যাসিস্ট্যান্টকে বললো যে এটা একটু যোগাযোগ করাতো, এবং ওইখানে বসে থেকে যেটা আমি
3-4 মাস 7 মাস ঘুরে পারি নাই, আমি সেটা হচ্ছে মুহূর্তে ওই কাজটা হয়ে গেছে। 10 দিনের ভিতরে আমাদের একবারে খারিজি করে সব দিয়ে দিছে উইদাউট পয়সা। ও মধ্যে উনি কিছু দিতেও চাইছিল, চা পান খাওয়ার সেবাটাও করতে চাইছিল। তো এইটা হচ্ছে বাংলাদেশের সার্ভিসের অবস্থা। যে কোনো জায়গায় যেখানে যান, ছোট বড় আমাদের প্রশিক্ষণ, অর্থাৎ সরকারি কর্মকর্তা কর্মচারী যেখানে ট্রেন্ড আপ করা, কর্মচারীদের তো কোনো ট্রেন্ড আপের ব্যবস্থা নাই, টেকনিক্যাল হ্যান্ড ছাড়া নর্মাল যারা ক্লারিক্যাল জব করে। তো সব জায়গায় একটাই জিনিস, ওদের নাম হচ্ছে আনিস, সবার নাম দিস না, আনবে, দিবে না। তো এই নাম নিয়ে তারা বেঁচে আছে। এবং তাদের এই যে মাননীয় প্রয়াত অর্থমন্ত্রী আমাদের আবুল মুই সাহেব, ভালো উদ্দেশ্যে, সৎ উদ্দেশ্যে, উনি বাইরে চাকরি করছে জীবনের অধিকাংশ, ভাবছে তাদের বেতন যদি অনেক বাড়িয়ে দেওয়া হয় তাহলে তারা আর এই স্পিড মানিটা চাবে না। কিন্তু দেখা গেল যে না, ওই যে বললাম নাম আনিস, সব কিছু এর ভিতরে ভালো সবাই না, ভালো তো নিশ্চয়ই কিছু আছে বলেই তো সরকার রাষ্ট্রযন্ত্র চলছে। কিন্তু আমাদের অবস্থাটা হয়ে গেছে এতটাই নিচে। এবং এই জায়গায় যদি তাদের ট্রেনিংয়ে, এই যে বিসিএস পাস করে যাচ্ছে, ট্রেনিংয়ে যদি পরিবর্তন না করে, ট্রেনিংয়ে যদি তাকে বোঝানো হয় তুমি হচ্ছে ওয়াল, তুমি বস আর কেউ না, প্রজাতন্ত্র আর কেউ তোমার কাছে কিছু না। কারণ আমরা তো দেখতে পাই একজন জনপ্রতিনিধিও তাকেও তারা তোয়াক্কা করে না। এটা আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি বলে কোনো কথা নাই। এই ট্রেনিংটা ব্রিটিশ কলোনিয়াল যে ট্রেনিংটা, সেই ট্রেনিংটা এখনও আছে। সেই ট্রেনিংয়ের কারণেই এটা হচ্ছে। পুলিশের কাছ থেকে আরও ভালো আশা করতে পারেন যদি তার ট্রেনিংয়ে পরিবর্তন করেন, যদি তার নিয়োগ, এখন নিয়োগে অনেক পরিবর্তন আসছে বর্তমান সময়ে। বিশেষ করে যে আপনি যার নাম বললেন, আমি কন্ডেম করে বলছি, ওই বেনজির সাহেব একটা কাজ করে গেছেন। নিয়োগের স্টেজগুলো, এটা সিপাই হোক আর হোক, এত স্টেজ করছে, কেউ ওইভাবে মানে ধাক্কা দিয়ে যে তদবির করে পার করায় দিবে, খেয়ে পার করবে, খুব কঠিন। এখন এই ভালো কাজটা করছে, তার ভালো কাজটা দেখেন, হাজার ইয়ার ভিতর দিয়ে এইটা এখন কোনো ভালো না। কারণ এক বালতি দুধের ভিতরে একটুখানে পানি পড়ে গেছে, খারাপ পানি, সেই জন্য হচ্ছে এখন পুরোটাই নষ্ট হবে। এখন আমাদের এখানে ভালো কাজ করতে গেলে সময় নিতে হবে। 2 হচ্ছে আমাদের পিপল পারসেপশন। এখন আমরা যখন কোনো অভিযোগ দিব, সঙ্গে সঙ্গে যদি সেটা কিছু প্রতিকার দেখি, কিছু, আমি সব চাই না, তাহলে কিন্তু আমি আশ্বস্ত হব। আর আমরা যদি দেখি, আজিজ ভাই একটু আগে বললেন যে এই তদন্ত দেখা যাবে যে একটা পর্যায়ে, হ্যাঁ কেন বলতেছে, এটা অতীতের অভিজ্ঞতায় বলছে, যদি এটা ঠিকভাবে চলে তাহলে আবার আজিজ ভাইয়ের ভিতরে, আমার ভিতরে অন্য চিন্তা আসবে তখন না হয়। আবার আমাদের এখানে আরেকটা টেন্ডেন্সি আছে, ওইটাও বলি, আমাদের এখানে যে কোনো কিছুতে, আমি আপনি সবার ভিতরে টেন্ডেন্সি হচ্ছে আমার স্বার্থে যখন আঘাত লাগে তখন আমি বলি এটা খারাপ। আর যতক্ষণ খারাপটা আমি করে যাচ্ছি ততক্ষণ আমি এটা দেখছি না। ধরেন রাস্তার পাশে আমি গাড়ি বেআন্যায়ভাবে একটা জায়গায় গাড়ি রাখছি, আমি যদি ওই জায়গাতে বেরোতে না পারি তাহলে সমালোচনা করি যে গাড়িটা কে রাখলো এখানে। আর যদি আমি বেরিয়ে যেতে পারি বা আমি গাড়ি রাখি, তখন এটা বেআইনি কাজ হয় না। আমাদের এখানে এই টেন্ডেন্সিটা যেমন আছে, আরেকটা টেন্ডেন্সি আছে হচ্ছে সহজেই, অর্থাৎ আমি এই মুহূর্তে ঘটনা ঘটছে, এই মুহূর্তে এটার বিচার চাই, অর্থাৎ তাৎক্ষণিক বলতেছি যে মেরে ফেল না কেন, এই টেন্ডেন্সিটাও আমাদের পরিহার করতে হবে। অর্থাৎ তাৎক্ষণিক বিচার হবে না। এই দেশের যে ট্রেডিশন, এই ট্রেডিশন একদিনে ভাঙতে পারবো না, কিন্তু আমাদের ওই যে আগে বললাম, আমাদের বিচারও যেমন চাই, তেমন আমাদের সহ্য ধৈর্য ক্ষমতাটা আরেকটু বাড়াতে হবে। নিশ্চয়ই। আমি একটু প্রশ্ন রেখে বিরতিতে যাবো। জনাব এম এ আজিজ, আপনার কাছে যে প্রশ্নটা, আমরা ক্যাসিনোর বিরুদ্ধে অভিযান দেখেছি, 111-এর দুর্নীতির বিরুদ্ধে জিয়াদ ঘোষণা দেখেছি, সেটি পরবর্তীতে ভেস্তেও গেছে। প্রধানমন্ত্রী সংসদে বলেছেন দুর্নীতিবাজ যেই হোক কোনো রক্ষা পাবে না। এই যে এখন একটু সোচ্চার বা নিউজ হচ্ছে, সোচ্চার একটি মনোভাব, সেটির সুফল আমরা কতটা পাবো, যেটি আসলে বলেছেন জনাব কুদ্দুস আফরাদ, যে স্বাগত জানা, যে শুরুটা হয়েছে সেই শুরুটাকে নিশ্চয়ই স্বাগত জানাতে চান, এটা সুফল আমরা আসলে কতটা পাবো ভবিষ্যতে, এর উত্তর আপনার কাছ থেকে জানবো। প্রিয় দর্শকদের সঙ্গে নিচ্ছে একটি ছোট্ট বিরতি, ফিরছি একটু পর, সঙ্গেই থাকুন। দেশ সন্ধ্যা আরও একবার স্বাগত জানাচ্ছি। আমরা প্রশ্ন রাখছিলাম এম এ আজিজ আপনার কাছে, আসলে এই যে সোচ্চার মনোভাব আমরা লক্ষ্য করছি দুর্নীতির বিরুদ্ধে, দুদকও কিন্তু তদন্ত করছে, খুব সরব দুদক, এবং এইটি আসলে সুফল বা এই অবস্থার কাজে আসবে কিনা? দেখেন, আমি একটু অ্যাড করে নেই, ছোট্ট, যেহেতু নাগরিক স্বার্থ, এই যে হাতের জিলে রাজুকের কথা বললো, আর্মি রাজুকটা করছে। আর্মি যদি না হইতো, নাইলে অন্তত পক্ষে 1000 মামলা হইতো। আর্মি করে দিয়ে গেছে, করে দিয়ে এটা
সিটি কর্পোরেশনকে দেওয়া উচিত ছিল, দিছে রাজুকের কাছে। এটা গভর্নমেন্টের তরফ থেকে হয়তো বলছে, রাজুককে দিছে। ওখানে একটা সার্কেল বাস চলে, এই পাশে 4.5 কিলোমিটার, ওই পাশে 5.5 কিলোমিটার রাস্তা। আপনি রামপুরা ব্রিজের থেকে উঠবেন মধুবাগ, 1 কিলোমিটার রাস্তা যাবেন, 20 টাকা ভাড়া। দেখার কি আছে বলেন? আমি একদিন মালিককে পাইছিলাম, আমি জিজ্ঞেস করছি, তখন সে আমাকে চিনছে, আপনাদের বদৌলতে চিনছে। চিনে খালি বলল যে অনেক টাকা খরচ করে তো, একটা সার্ভিস তো অনেক টাকা খরচ করে রাখতে হয়, তো সেটা আমরা উঠাবো না। এবং রাজুক থেকেই ওই ডেট ওইটা কম্পেনসেট করে ওই রেট ঠিক করে দেওয়া হয়। অথচ 1 টাকা 70 পয়সাটা মাইলেজ হলো আপনার ভাড়া, বাসের ভাড়া। ওখানে ঠিক আছে, ঝিলের ভিতরে ডাবল নেই, তাও না। আপনারা দেখেন, আপনার পল্টন থেকে রামপুরা ব্রিজের ভাড়া হলো আপনার পল্টন থেকে ভাড়া হলো 10 টাকা। অথচ আপনাদের এইখান থেকে এই মৌচাক থেকেও রামপুরার যে কোনো জায়গায় নেবেন 10 টাকার নিচে কোনো ভাড়া নেই। এটা কে দেখভাল করবে? এখন যে কথা বলছিলেন আপনি শোনেন, প্রথম ক্র্যাকডাউনটা হয় আপনার মাদকের বিরুদ্ধে, ইয়াবা। তখন সারা দেশে আলোচনা করে বদি হয়ে গেল 1 নম্বর ব্যক্তি ইয়াবা ব্যবসায়ী। বদি যখন খুবই কন্ট্রোভার্সিয়াল এবং তার বিরুদ্ধে রীতিমতো সামাজিক প্রতিরোধ, তখন আওয়ামী লীগ বদির বাদ দিয়ে বদির ওয়াইফকে নমিনেশন দিল। আপনি ক্যাসিনোর কথা বলছেন, ক্যাসিনোকে ওখানে পুলিশ ফর্মালি পাহারা দিত, এখন তো প্রায় বন্ধ নাই বললেন, ধরেন পাহারা দিত তাদেরকে। এবং ওখানে সাংবাদিকদেরও নাম আসছিল 3-4 জন, তারা ওখান থেকে বকরা নিত। এখন ওইখান থেকে তখন কিন্তু জানা গেছে যে পুলিশের তখন আইজি, তখন কমিশনার এই আসাদুজ্জামান ছিল মিয়া, সবাই তো ভাগ পাইছে এবং রাজনীতির বড় বড় নেতারা পাইছে। এখন শাস্তি দৌড়ের ভিতরে রাখলো কি ওই সম্রাট, জিকে শামীম, নিচের ওয়ার্ড লেভেলের বা যুবলীগের লেভেলের, এই লেভেল যুবলীগের সভাপতি গেল কোথায়, বড় বড় মন্ত্রী গেল কোথায়? অনেকেই তো চাঁদা দিত ওখানে। অর্থাৎ আপনার যখন ক্র্যাকডাউন কোনো জায়গায় করবেন তখন মানুষকে বুঝতে হবে। যেমন কুদ্দুস সাহেব বললেন, আমাকে তো কনভিন্স হতে হবে যে এটা শেষ পর্যন্ত দুর্নীতি। এখন দুর্নীতি এমন জায়গায় গেছে, ধরেন আমি বলি সারা বাংলাদেশ এখন পুলিশ সরকারি দলের চাঁদাবাজিতে একদম ঢাকা। আপনি কোনো একজন লোক এই যে ফুটপাত দখল, বাস মাসোয়ারা করে সব কন্ট্যাক্ট করা আছে। এখন সরকার বদলায় দিবেন, পুলিশ ঠিকই থাকবে, সরকারি দলের কর্মী বদলে যাবে। তো এটাকে চেঞ্জ করবেন কিভাবে? এই জন্যই বলছি যে আসলে রাজনৈতিক কমিটমেন্ট লাগবে যে আমি দুর্নীতি দেশে দমন করব। আপনার ধরেন এই যে আপনার হাইকোর্ট থেকে আপনার কোঠা বিরুদ্ধে কোঠা বাতিল করে যে রায়টা দিল, ওই কোঠা রেখে, তখন কিন্তু ওখানে সিনিয়র জাজ বলছেন যে অর্থ পাচার এবং দুর্নীতি এমন পর্যায়ে গেছে, এটাকে রোধ করতে না পারলে দেশকে উন্নয়ন করা সম্ভব হবে না। অর্থাৎ এটা বলছে, এটা খুব সঠিক। এখন যে অভিযান বা এখন যে তদন্ত, এখন যে নিউজ বা এত কিছু হচ্ছে, এখন এইটার আমরা সুফল ভবিষ্যতে পাবো বলে মনে করেন? এটা যতটুকু ফাঁক দিয়ে করতেছে সাংবাদিকরা করতেছে, যতই বকা দেন, ফাঁক ফুক দিয়ে নিউজ করে সেটা ধরে, দুদক সহপ্রযোজক হয়ে একটা ধরছে। আপনার বেনজির যে 7টা পাসপোর্ট নিয়েছে, ওটা হোম মিনিস্ট্রি আন্ডারে না? মানে যেভাবেই হোক, মানে শুরুটা হলো, কিন্তু এইটার শুরু হলো কিন্তু শুরু হচ্ছে লোক দেখে দেখে। আমি উদাহরণ দিলাম না, এইটা তো কনভিন্স হতে হবে যে যারা দুর্নীতিবাজ তাদের কাছে মেসেজটা যেতে হবে, এবারে আসলেই জিরো টলারেন্স ছাড়া হবে না। আপনি বেনজিরকে দিয়ে দিলেন, হয়তো বেনজির এও হইতে পারে টেলিফোন এয়ারপোর্টে ইমিগ্রেশন ক্রস করার পরে বলে দিছে আমি চলে যেতেছি, এখন আমার সব ক্রপ করগা, যা আমি চলে গেলাম। হ্যাঁ, বা মতিউর চলে গেছে, শোনা যায় নেড়ে হয়, বলা ঠিক না, কথার কথায়
নাইলে প্রত্যেকটা লোক যাওয়ার পরে তার নিষেধাজ্ঞা জারি হয় কি করে? জি, আপনি মনে করেন না যে এটার কোনো সুফল আসবে? দুর্নীতি দমন কমিশন তারা তো ইচ্ছে করলে কোনো ব্যক্তিকে গ্রেপ্তারও করতে পারে সন্দেহ করলে, তাদের নিষেধাজ্ঞা কেন দিল না? আপনার এনবিআর এর একজন কমিশনার তার ব্যাপারে আইন ফাইল করার সাথে সাথে নিষেধাজ্ঞা দিয়ে দিছে না? দুদক দিছে, তো দুদক চাইছে সাথে তো দিয়ে দিছে। যেগুলো ফর্মালি আপনার কথা হলে একটা দুইটা, ধরেন বনজের ভিতরে অনেক চার্জ আছে, তার যে কোনো একটা আইটেম প্রমাণ করে বলা হয় না যে চার্জশিট দিয়ে নিষেধাজ্ঞা নিতে পারতো, এরপরে সাপ্লিমেন্টারি চার্জ দিত, অর্থাৎ দিতে চাইলে পারতো। আমার এই জন্যই মানুষ মনে করে যে এখানে ফাঁক আছে। জি, আমি আপনার কাছে আসবো, তারা আবার প্রভাব বিস্তার করতে পারে কিনা ভবিষ্যতে সে বিষয় নিয়ে কথা বলবো। আমি একটু যেতে চাই জনাব কুদ্দুস আফরাদ আপনার কাছে, আপনিও কি মনে করেন কিনা এখনকার যে পরিস্থিতি, দুর্নীতির বিরুদ্ধে সবাই সোচ্চার হয়ে কথা বলছেন বা তদন্ত হচ্ছে, এইটার কোনো সুফল আমরা পাবো কিনা ভবিষ্যতে? একই সঙ্গে দুর্নীতির এই দুর্বৃত্তায়নের যে হ্রাস সেটি টানা সম্ভব হবে কিনা বা কিছুটা কমে আসবে কিনা? এটা বলছি, তার আগে একটু ব্যাখ্যা করতে চাই আজিজ ভাইয়ের কথা। আজিজ ভাই যেভাবে হতাশ, আমি ততটা হতাশ না সব কাজেই। আর যেটা বললেন যে নিষেধাজ্ঞা, আসলে একটা ফাঁক পুকুরে কেমনে যায় তার প্রমাণ হচ্ছে আব্দুল সালাম পিন্টু, ওরে একবারে দেওয়া ছিল আব্দুল সালাম পিন্টুরে, আবার গভর্নমেন্টের একটা মহল পাঠাই দিচ্ছে। আবার গভর্নমেন্টের মহল ছাড়াও এই গভর্নমেন্টের যখন ফার্স্ট মেয়াদে এবার আসে, এই টানা মেয়াদের এই টেবিলে বসছে, আরেকদিন বলছিলাম যে যুদ্ধ অপরাধী বা মানবতা বিরোধী অপরাধীদের বিচার ছিল তার গভর্নমেন্টের ফার্স্ট প্রায়োরিটি। বাচ্চুরা জাগারের মতো লোক যে মোস্ট ওয়ান্টেড, রায় ঘোষণা হওয়ার 3 দিন পর, রায় ঘোষণার দিনও সে একটা এটিএন বাংলা অথবা এনটিভিতে মানে কোথায় জানি করতো, তখন তিনি করছেন। কার কথা বলছেন? বাচ্চুরা জাগার। খুবই ভালো যে একবারে দাঁড়িতে মেহেদি টেহেদি লাগানো থাকতো, উনি হাওয়া এগুলো পুরো সার্ভিলেন্সে ছিল। পরে এটা নিয়ে এনটিভিতে প্রোগ্রাম হতো, রেগুলার প্রোগ্রাম, স্টার কথা বলতে। আচ্ছা, যাই হোক, তো অনেক সময় গা ঢাকা দিতে পারে, আমাদেরকে এই মেশিনারিজকে অ্যাভয়েড করে গা ঢাকা দেওয়ার অনেকে আছে। আমরা তো এখন অনেক খ্যাতিমান লোকের নামই বলতে পারবো যারা মন্ত্রী ছিলেন, মন্ত্রী আছেন, মন্ত্রী হয়ে এখন বয়স হয়ে গেছেন, রিটায়ারমেন্ট করছেন। 1/11-এর সময় এরা পালা যেতে পারেন নাই, পার্শ্ববর্তী দেশে চলে গেছিলেন অনেকে, আবার এরা ফিরে আসছেন না সুসময়। আপনি যেটা বলছেন এটাও যেমন ঠিক, আমি যেটা বলতেছি এটাও ঠিক। অনেক সময় গভর্নমেন্টের লাগে না, গভর্নমেন্ট ছাড়াও পালিয়ে যাওয়ার অনেক আছে, এখানে ওয়ে আছে, যেহেতু করাপশন আছে দেশটা, এটা তো বেরিয়ে যাওয়ার কোনো নেই। আর দ্বিতীয়ত হচ্ছে কাউকে নিষেধাজ্ঞা দেওয়ার আগে দিয়ে এটা আমাদের রাজনৈতিক নেতাদের যখন নানানভাবে এই গভর্নমেন্ট হ্যাস্ত করতেছিল, তখন আদালত থেকে কিন্তু একটা দেয়, কাউকে যদি এয়ারপোর্টের অর্থাৎ বহির্গমনের নিষেধাজ্ঞা দেওয়া হয়, এটা আদালতের আদেশ নিয়ে করতে হবে। সেই জন্য এখন এই ফাঁকটা ওই খারাপ লোকেরা ওই ফাঁকটা নিচ্ছে। যখনই আপনার তার বিরুদ্ধে আদালতে যাচ্ছেন তখন সে চলে যায়। আর যেটা বললেন যে 3 জন যেতে পারে নাই মতিউরের, এটা কেন পারে নাই? এটা হচ্ছে রোজার চলে যাবে দেখে ইমিডিয়েট ওটা ঈদের বন্ধের ভিতর দিয়ে তারা এটা বের করে ফেলছে, কারণ ম্যাজিস্ট্রেসি আদালত এখানে সবসময় খোলা থাকে, এবং তারা বের করে এই নিষেধাজ্ঞাটা দিয়ে দিচ্ছে। এইটা হচ্ছে, আমি মনে করি এখানে দুদককে আরও ফাস্ট হতে হবে যদি তারা বিচার করতে চায়। দুদকই তো একমাত্র ভরসা, আর আমাদের আদালত, আইন আদালতের অঙ্গনে তো নানা রকম অনিয়ম, নানা রকম অব্যবস্থাপনার খবর আমরা পাই। ওইখানে তো হয়, ওইখানে তো হাত দিতে হবে, ওই জায়গায় দূর করতে হবে। আমরা খালি এনবিআর দিকে যাচ্ছি কেন, খালি সার্ভিসের জায়গায় যাচ্ছি কেন? যেই জায়গায় ন্যায়ের জন্য মানুষ ছুটে, সেই ন্যায়ের ভরসাস্থলের জায়গায় তো নানান রকম অব্যবস্থাপনা আছে, ওই অব্যবস্থাপনা দূর করতে হবে। হ্যাঁ, একদিনে হবে না, ওইটাই আমি আগে বলছিলাম। আর আপনি যেটা বললেন যে কি জানি বললেন, এটা যে এটা সুফল আসবে কিনা, এবং এই পাহাড়সম সম্পদ অর্জন করেছেন, টাকা পাচারও করেছেন, দুর্নীতি দুর্বৃত্তায়ন হ্রাস টানা সম্ভব হবে কিনা? হ্রাস টানা সম্ভব হবে, কিন্তু হ্রাস টানার এই নিয়ে মানুষের মধ্যে যেরকম হতাশ আছে, যে উনি বললেন, আমরা তো বাইরে যখন হাঁটি, চলাফেরা করি, বাসে উঠি, রিক্সায় যাই বা এক জায়গায় বসি, এগুলো শুনি, মানুষের সন্দেহ আছে। সন্দেহ আছে কেন? জিয়ার আমলে শুদ্ধি অভিযান শুরু হয়েছিল একবার, এরশাদ আমলে তো কয়েকবার শুদ্ধি অভিযান শুরু হয়েছে, শুদ্ধ অভিযান। এমনকি খালেদা জিয়ার সরকারের আমলেও ওই আর্মিদেরকে নামায় কি জানি অস্ত্র বিরোধী একটা অভিযান করলো, হার্ট অ্যাটাক করতো খালি মানুষের, ক্লিন হার্ট। হ্যাঁ, ক্লিন হার্ট। আমাদের এখানে মানুষ হতাশ হয়েছে, হতাশ হয়ে এই জন্য এইসব অভিযানও এইসব ইবলিশটা আসলে নষ্ট হয় না। ইবলিশটা, উনি একটু কথা বলছে ঠিকই, কারণ মাথা ইবলিশ যদি না ধরা যায়
সরকার চেঞ্জ হয়ে যাবে। অনেকে বলতেছে যে সরকার বদলালে কি হবে? সরকার তো বদলাবে, সরকারি দলও বদলাবে, ধরলাম ওই যে মেশিনারিজ যদি না বদলায়, এই মেশিনারিজ তো আরেকজনের বানায় ফেলাবে এই জায়গায়। এখন ইবলিশটাকে দূর যতক্ষণ না করা যাবে, আমাদের মেশিনারিজ, আমি প্রথমে যেটা বললাম, আমাদের প্রশিক্ষণে চেঞ্জ আনতে হবে, আমাদের মোটিভেশনে চেঞ্জ আনতে হবে, আমাদের ওই আনিসের জায়গা থেকে দিস হয়ে যেতে হবে। যত সময় সাপেক্ষ ব্যাপার না? অবশ্যই সমস্যা, কিন্তু শুরুটাকে সাপোর্ট করে যদি হেল্প করা হয়, এবং আমি এই মুহূর্তে, আপনি এই মুহূর্তে, উনি বললেন সাংবাদিকদের কথা, আসলে তো গণমাধ্যমে যে কয়েকটা, এই বেনজির বলো প্রথম গণমাধ্যম এটা আসছে, প্রথম একটা দৈনিক পত্রিকা আসছে, আসাদুজ্জামান সাহেবকে নিয়ে আসার পরে পুলিশ থেকে একটু রিয়াক্ট দেখানো হইলো, কিন্তু রিয়াক্ট দেখায় কি করবে, আরও তো বেরোচ্ছে, ওরা যত রিয়াক্ট দেখাবে প্রচুর বেরোবে। এখন তো ডকুমেন্টস বের করা ইজি, এটার জন্য আইন পর্যন্ত করছিল গভর্নমেন্ট, এই গভর্নমেন্টই, যে কেউ সরকারের অনুমতি ছাড়া কোনো কিছু ফটোকপি করতে পারবে না, তারপরে কোনো কিছু নিতে পারবে না। এগুলো করলে কি রেহাই দেওয়া যাবে? কোমরের বাইটটা বলতাম আমরা আগে, রশি যত টাইট দিবে অনস আপন এটা ছিঁড়ে যাবে, বরঞ্চ যতটা ওয়াইড ওপেন করে দেওয়া যাবে ততটা মানুষ ভালো থাকবে। সেই জন্য বলছি যে শুরুটা করছে, শুরুটা হয়তো সময় সাপেক্ষ, কিন্তু মূল জায়গায় এইবার যেরকম মূল জায়গায় হাত দিচ্ছে, এরকম আরও কিছু মূল চুনোপটিতে না যে একটু রাঘব বলে হাত দেওয়া উচিত। রাঘব অনেকেই কিন্তু দেশের বাইরে চলে গেছে, পালিয়ে গেছে, ডেইলি পত্রিকায় খবর আসে অমুক রাজস্ব অনাদায়ী, অমুক এই সেই পালানো, এই শামসুদ্দোহা পালিয়ে বাইরে চলে গেছে। যাতে পালিয়ে বাইরে যেতে না হয়, আমাদের অল বর্ডার সিকিউরিটিকে আর একটু সজাগ করতে হবে, যে সন্দেহজনক ব্যক্তি মনে হলে তাকে যাতে, ওই যে কিছুদিন আগে নানান রাজনৈতিক ব্যক্তিদেরকে যেভাবে নাজেহাল করছে, এইভাবে যাতে তাদেরকে একটু নাজেহাল করে। সন্দেহভাজন বুঝবে কিভাবে আসলে যারা বন্দরগুলোতে থাকে, এয়ারপোর্টে থাকে? না, বুঝবে হচ্ছে ইন্টেলিজেন্সকে সক্রিয় হতে হবে। ইন্টেলিজেন্স একটা স্যার, এখন সেটা হচ্ছে দুদকের বিষয়, সেটা হচ্ছে আমাদের ইন্টেলিজেন্সের অনেক গোপনীয়তা থাকে। আমরা যে সব জানি, সব বুঝিবার জানলেও সব যে বলা যায় তা তো না। ইন্টেলিজেন্স ইন্টেলিজেন্স কখনো ফেল করে, কিন্তু তারা বেশিরভাগই জানে না তা না। জি, অসংখ্য ধন্যবাদ জনাব এম এ আজিজ। আপনার কাছে একটি প্রশ্ন রেখে আমি বিরতিতে যেতে চাই। মতিউর বেনজির বা শামসুদ্দোহা যারা আসলে তাদের প্রভাব খাটিয়ে এইসব সম্পদ অর্জন করেছেন, যদিও এখন পদ পদবি নেই, কিন্তু এই প্রভাবের বলে আবারও তারা অধরা থেকে যাবেন বলে মনে করেন কিনা, এটার উত্তর আপনার কাছ থেকে নিব একটি বিরতি নিয়ে। প্রিয় দর্শকদের সন্ধান নিচ্ছে একটি ছোট্ট বিরতি, ফিরছি একটু পর, সঙ্গে থাকুন। দেশ সন্ধ্যা আরও একবার স্বাগত জানাচ্ছি। আমি ফখরুল ইসলাম আছি এবং আমাদের সঙ্গে দুজন অতিথি আছেন। আমি একটু জনাব এম এ আজিজ, আপনার কাছে প্রশ্ন রেখেছিলাম যে আবারও কি সেই প্রভাবের বলে অধরা থেকে যাবেন কিনা যাদের নাম আসছে দুর্নীতির তালিকায়, অবৈধ সম্পদ অর্জনের তালিকায়, কি বলবেন? দেখেন, এটা নিয়ে আমার সংশয় আছে, তবে একটা জিনিস, এবারে কিন্তু জাতীয় চেতনাটা কিন্তু উজ্জীবিত হয়েছে, যে এইবারে যদি দুর্নীতির এই ক্র্যাকডাউন ফেল করে 111-এর মতো, যেখানে প্রধানমন্ত্রীও কিন্তু বলেছেন যে দুর্নীতিবাজ যেই হোক কোনো রক্ষা হবে না, জিরো টলারেন্স প্রথম থেকেই আছে। 2008 সাল থেকে আপনার ওই ইশতেহার থেকে এটা আছে, দ্রব্যমূল্য আর এইটাই, কিন্তু ওই হাফ ডান হয়, প্রত্যেকবার ক্র্যাকডাউন করে হাফ ডান করে শেষ। এই জন্য আমি বলছি যে এইবারে কিন্তু ফেল করলে দেশ ফেল করে যাবে, আমার অনুমান যে পর্যায়ে গেছে। এখন আমি এটা কি সম্ভব না আমরা বলি, যেমন কুদ্দুস সাহেব বলে হতাশা না, আমি হতাশা না, ব্যাপারটা হলো যে এই যে রাজনৈতিক কমিটমেন্ট, এইটার অভাব দেখি, ওখানে দুর্বলতা দেখি। ধরেন আমি উদাহরণ দিই, বিশ্বে তো উদাহরণ আছে, সিঙ্গাপুরে আপনার প্রায় 90%-এর উপরের মানুষ উপরে দুর্নীতিবাদ ছিল। সিঙ্গাপুরে লুইকান এসে এখন একটা দুর্নীতি টর্চ দিয়ে দেখাতে হয়, দূরবীন দিয়ে দেখতে হবে। লুইকান এসে উন্নয়ন এবং দুর্নীতি সে ফার্স্ট টার্গেট করছে, আইনের প্রয়োগ নির্মমভাবে প্রয়োগ করেছে, যাকে সন্দেহ হয়েছে তাকেই জেলে ঢুকাইছে, কোনো নো সার, এবং পরিষ্কার তার উন্নয়নের বাধা যেখানে সেখানেই আইন প্রয়োগ করছে, দেশ দাঁড়ায় গেছে। এখন ছোট্ট দেশ, অথচ কিছুতে অভাব নেই, সব কিছু সেন্টার প্লেস, দুবাই এবং সিঙ্গাপুর, আপনি খেয়াল করে দেখেন। তো এই জন্যই বলছি, ধরেন আমি যদি উদাহরণ দেই, এই যে কয়েকটা উদাহরণ দিছি, আর ব্যারিস্টার সুমন পার্লামেন্টে যাদেরকে নাম উল্লেখ করে বক্তৃতা দিছে, তাদেরকে ইমিডিয়েটলি
শর্টকাট তদন্ত করে যদি দোষী পাওয়া যায় তাদেরকে বাদ দিয়ে দিক, এখন বাদ দিয়ে দিক, বাদ দিয়ে জেলে ঢুকাক। দেখেন মানুষ আস্থা চলে হবে না, এবারে ছাড়বে না। এবারে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা ছাড়তেছে না, মন্ত্রী ফেলাই দিছে 5-6টা। হ্যাঁ, দেখ গুড়াগাড়া মন্ত্রী আছে না, এগুলো তো আমি তো নাম বলতে পারবো না এখন। এই আপনার বেনজিরের মতো বিদেশে না করলেও এই দেশের ভিতরে বিশাল সম্পত্তির মালিক, তারা তো প্রমোশন দিছে, এই গভর্নমেন্ট প্রমোশন দিছে। অনেক প্রতিমন্ত্রী নিয়ে বহুত অভিযোগ আসছে, রিপোর্ট আসছে, প্রমোশন দিয়ে মন্ত্রী রাখছে, মন্ত্রী বানাইছে, এগুলো করছে। তাহলে আস্থাটা তো আনতে হবে। আমার কথা হচ্ছে লুইকান কিন্তু ওই আস্থাটা অর্জন করছিল যে না, সে হয়তো অত্যন্ত ডিক্টেটরশিপ চালাচ্ছে বটে, কিন্তু নির্মোহভাবে সবার জন্য আপনপন নাই, আইনের ফাঁক সে রাখে নেই। আমার কথা হচ্ছে যে যখন আলোচনা হলো যে আইনে কোর্টের একমাত্র নিষেধাজ্ঞা দিতে পারবে কোর্ট, আপনি পার্লামেন্ট একপক্ষীয়, একদলীয় বলবো না, একপক্ষীয়, যে কোনো একটা সেশনে আইন করে দিক না, দুদক ইমিডিয়েটলি কোনো চার্জ যদি 10টা আসে তার একটা প্রমাণ আসলে ওকে নিষেধাজ্ঞা দিয়ে দেশে আটকায় রাখো, প্রয়োজনে তাকে জেলে ঢুকাও। আগে দুর্নীতি করবে কেন? একটা করুক আর 10টা করুক, সে দুর্নীতিবাজ। তাকে সোজাসুজি আলো বাতাসের ভিতরে থাকবে না, তাকে জেলে ঢুকাও, ঢুকে তারপরে তদন্ত করো, বিচার করো, খালাস হইলে মাপসা বিদায় করে দেবো, সমস্যা কি? একটা প্রমাণ তো করবে, 10টা চার্জ আসলে একটা প্রমাণ সত্য, ওর জন্য ওকে জেল হবে। আমার কথা হলো নির্মোহভাবে, অর্থাৎ পলিটিক্যাল, যেটাকে বলছি পলিটিক্যাল কমিটমেন্ট, সেখানে হচ্ছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, যেমন ধরেন পার্লামেন্ট, ধরেন বিচার বিভাগ, প্রশাসন, এই যে যত আছে, হিউম্যান রাইটস কমিশন, এই যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, এটা স্বাধীনভাবে। আমি আপনার কাছে আসবো, আমি আপনার কাছে আসছি আমি একটু জনাব কুদ্দুস আফাত আপনার কাছে আসতে চাই। দুর্নীতির বিরুদ্ধে রাজনীতিবিদদের সবসময় শূন্য সহনশীলতার কথা শুনি তাদের মুখে। রাজনীতিবিদদের হাতে যেখানে দেশের স্টিয়ারিং থাকে, যেটি জনাব আজিজও বললেন যে রাজনীতিবিদরা একমত হলে আসলে পারেন আসলে দুর্নীতিকে জিরো টলারেন্সের মধ্যে জায়গায় নিয়ে আসতে। তাহলে কি দুর্নীতি কমিয়ে আনা সম্ভব কিনা, বা আমরা সেই সম্ভাবনার দিকে যাব কিনা, যাচ্ছি কিনা, কি মনে হয়? দুই হাতে তালি বাজে, এক হাতে বাজে না, কখনই না। একটা তলি দিতে গেলে 2 হাত লাগে। তেমনই আমাদের রাজনৈতিক ঐক্যমত হচ্ছে এখানে বড় দরকার। আমাদের রাজনীতিটা হচ্ছে বিভাজিত, যেই কারণে এই দুর্নীতিবাজরা এদিকে ওইদিকে যেতে পারে। রাজনীতির প্রশ্নে বিভাজন থাকতে পারে, দুর্নীতির প্রশ্নে তো নিশ্চয়ই বিভাজন নেই। দুর্নীতিবাজরা তো এদেরকে প্যাট্রোনাইজ করে। দুর্নীতিবাজ অন্য কোন দল বা বিরোধী দলে যারা আছে তারা কি দুর্নীতিবাজদের প্রশ্ন দিচ্ছে? এরশাদের, আমি আপনার কথার জন্য আমি এক মিনিটও না, আরো কম সময় একটা ব্যাখ্যা দিয়ে দিই। এম.কে. আনোয়ার আর কেরামত আলী এরশাদ শাসনামল শেষে যখন এরশাদের পতন ঘটে, সবচেয়ে আনওয়ান্টেড 2জন ব্যক্তি ছিল। 18-20 জনের তালিকা হয়েছিল, ছাত্র সংগ্রাম পরিষদ তখন করছিলেন, এবং অন্যান্য সামাজিক শক্তিগুলো। সবচেয়ে মোস্ট আনওয়ান্টেড ব্যক্তি ছিলেন এম.কে. আনোয়ার আর কেরামত আলী, কারণ ওই 2জন ছিল এরশাদের মন্ত্রী পরিষদ সচিব, এবং তারাই সবচেয়ে বেশি নির্যাতন করা ছিল। এরা প্রথমে গেছিল শেখ হাসিনার সাথে দেখা করে তার দল থেকে নমিনেশন চাইতে, এবং এরা দিলেই পাস করে শেখ হাসিনা এদেরকে রিজেক্ট করে দিয়েছিল। জাস্ট রিজেক্ট করে দিয়েছিল। ওই 32 নম্বর বাড়িতে তখন বসে, ওইখানে বসে আওয়ামী লীগ। আর এর এই সাইডে লেকটার এই পারে একটা বাড়ি, 10 নম্বর বাড়ি ছিল, ওই বাড়িতে হচ্ছে বিএনপি নির্বাচনী অফিস। ওরা ওইখান থেকে এইখানে আসছে, আমরাও পিছনে পিছনে, আমরা তরুণ সাংবাদিক পিছনে পিছনে আসছি ওদের সঙ্গে। মানে ওরা আসছে গাড়ি দিয়ে, আমরা আসছি হেঁটে। এখানে এসে দেখা করছে সন্ধ্যার পরে, ওয়েলকাম, পরের দিনে যোগ, এবং এরা নমিনেশন পেয়ে গেছে। মোস্ট আনওয়ান্টেড, মোস্ট, তারা পরের দিনই, এবং তারা জিতবে, এটা তাদের এরশাদ আমলে তাদের প্রচণ্ড দাপট, তাদের এলাকায় প্রচুর কাজ করছে, প্রচুর লোককে চাকরি দিছে। আমাদের এই দেশের মানুষ এখনো তো খারাপ লোকটা যদি আপনার বেশ এলাকায় যে কিছু চাকরি বাকরি দিয়ে দেয় কোথাও, তার চেয়ে ভালো মানুষ হয় না। আমি এখানে বললে অনেকে খারাপভাবে নিবে। মসজিদে তারা দান খয়রাত করে, এদের বেশিরভাগ অংশের লোকগুলা যারা মোটা মোটা দান করে, তাদের পিছন দিকে একটু খোঁজ দিতে পাওয়া যায় তারা কতটা হালালভাবে কামাই করতেছে আর কতটা ইয়েভাবে। সুতরাং এইটা দূর করা, এটা সামাজিক ব্যাধি। দুর্নীতি হচ্ছে একটা ক্যান্সারের চেয়ে ভয়াবহ সামাজিক ব্যাধি। এটা দূর করতে হলে পুরো 2 দল না, জনগণকে একমত, উনি যেটা বলছেন যে নির্মোহভাবে। এখন যদি শেখ হাসিনা সরকার নির্মোহভাবে শুরু করে, আমি বা উনি বিরোধিতা করতে পারি। ওয়ান্স আপন এ টাইম
আমার মুখ চাপ দিয়ে দিবে, ওনার মুখ চাপা দিয়ে ধরবে যদি উনি নির্মমভাবে করতে পারে। জনগণ বা কেউ কি বা কোনো রাজনৈতিক দল কি বিরোধিতা করছে এখন এই যে এত সোচ্চার? বিরোধিতা করার অনেক কায়দা আছে। বিরোধিতা করার কায়দা হচ্ছে অনেক সময় কিন্তু খুব ভালো ভয়েস রেস করে বিরোধিতা একজনকে সেভ করে দেওয়া যায়। পার্লামেন্টে আমরা এগুলো দেখি, পার্লামেন্টের বাইরে দেখি, এখন দেখি এটা না, সব সময় আপনি একটা জিনিসকে যখন আড়াল করবেন, ধরেন আমি এখন এই গভর্নমেন্টের প্রক্রিয়াকে সমালোচনা করতে থাকবো, এরা দিয়ে কি হবে, আসল জায়গায় এইটা বলে কিন্তু এনার যে উদ্দেশ্য ছিল আমি ওই জায়গা থেকে কাটিয়ে দিলাম। বেনজির সাহেব হাওয়ার উপরে বাসতে থাক, বেনজির সাহেব ওই জায়গায় ফিডব্যাক দিল কিছু, ধরেন আমাকে দিল, ওনাকে দিল, আমরা দুইজনই একবার আর এই সরকার পারবে না এই সেইটা দেখছি কি করে। তো বেনজির সাহেব কিন্তু সেভে থেকে গেলেতে আমি চলে গেলাম ওই জায়গায়। এই জন্য বলছি, কারণ আমাদের এখানে রন্ধে রন্ধে দুর্নীতি, এই দুর্নীতি একদিনে দূর হবে আমি বিশ্বাস, একদিন বলতে না, এক টার্মে 10 বছর দূর হবে আমি বিশ্বাস করি না। কারণ আপনি দেখেন এই বনগাঁ থেকে শিয়ালদা গেলে ট্রেনে ভাড়া লাগে 20 টাকা, গেদে থেকে গেলে লাগে 30 টাকা, 160 কিলো, আর ওইখানে মনে হয় 120 কিলো না কত কিলো দূর শিয়ালদার, মাত্র 20 রুপি আর 30 রুপি। আমার এখান থেকে যদি ভৈরব যান বা ময়মনসিংহ যান আরও কম, কিন্তু ভাড়াটা কত দিতে হয় টাকা হিসাবে ও রুপির চেয়ে এর 4 গুণ 5 গুণ। কেন? আমার এখানে তো বেকার সংখ্যা আমি খুব ইয়েতে পারি, চিপে সব কিছু পাই, তারপর আমার কেন এই 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 ভাড়া দিয়ে আমার যেতে হবে? আমার মেট্রো রেলের ভাড়া মিরপুর থেকে মতিঝিল পর্যন্ত 100 টাকা। এটা আপনি থাইল্যান্ড, উন্নত দেশ, অনুন্নত দেশ, কোথাও পাবেন এটা বড় জোর ভাড়া হওয়ার কথা। মিরপুর থেকে আর ভাড়া মেট্রো রেলের 30 টাকা হওয়ার কথা। কেন এটাকে 100 টাকা হয়েছে? কারণ এখানে কস্ট, অর্থাৎ নির্মাণ কষ্টটাই বাড়ায় দেওয়া হয়েছে, যে কারণে হয় না। এখন দুর্নীতি তো কিছু আছে এইভাবে, কিছু আছে নানানভাবে, কত রকমের দুর্নীতি যা আছে, আপনি কোথায় হাত দিবেন? ওই যখন এইসব চিন্তা করবেন তখন বেনজিরটা খুবই তুচ্ছ। আবার যখন বেনজির চিন্তা করবেন খালি এই যে অন্যান্য পুলিশ অফিসার, তখন এটা বিশাল জিনিস। মতিউরকে 4 বার সার্টিফিকেট দেয় নাই এই দুদক। এই দুদক এখন তদন্ত করছে না। দুদকের এইবার আমি একটা সারপ্রাইজিং কাজ দেখলাম। সারপ্রাইজিং কাজ হচ্ছে এইটা কিন্তু মিডিয়ার কাজ ছিল না, দুদকের একটা কাজ ছিল। একটা হচ্ছে ওই যে কি সচিব, প্রথম সচিব না কি সচিব, তাকে হঠাৎ করে ইয়া করা, এইটা। আর আরেকটা কাজ করছে, এটা হচ্ছে দুদক অনলি, এটা মিডিয়া টের পায় না, টের পাওয়ার আগে দিয়ে কাজটা করে ফেলছে। আমি মনে করি দুদক এরকম সারপ্রাইজিং কাজ যদি আরো বাড়াইতে পারে, পুলিশ নিজের বিরুদ্ধে, পুলিশ কিন্তু প্রচুর ইনকোয়ারি হয়, পুলিশে কিন্তু সাজা হয়, সে অনুযায়ী সাজার খবর বাইরে জানায় না, তাতে নাকি বাহিনীর তাতে ইমেজ নষ্ট হয়ে যাবে। তারা কিন্তু প্রচুর সাজাও দেয়, প্রচুর নিচের পদাবনতি দেয়, কিন্তু যেহেতু এটা একটা ফোর্স সেই জন্য এটা অ্যানাউন্স করে না, এটা ডিপার্টমেন্টালি থাকে। পুলিশ কিন্তু প্রচুর সাজা দেয়, এইটা জানালে যেরকম দোষ, অজানা অন্যান্য ডিপার্টমেন্ট আছে পুলিশের বাইরেও। এই যে আপনার সার্ভিসের যেগুলো বললেন, ওইগুলো তো আর এই ফোর্স না যে তার ইমেজের একটা বড় ইয়ে হয়ে যাবে বা শৃঙ্খলা একটা ইয়ে হয়ে যাবে। আজকে যদি আপনি হসপিটালগুলোতে শুরু করে, কালকে আমার এখানে চিকিৎসকের ধর্মঘট ডাকবে, তারা কিন্তু অফিসার মর্যাদা, কিন্তু তার ধর্মঘটটা আমাদের এখানে করে, এটা বন্ধ করতে হবে আমাদের। এই যে একটা কথা বলি শেষ করে দিই, প্রত্যয় নিয়ে শিক্ষকদের সাথে যে কাজটা করলো ওই ইয়ে নিয়ে, ওই তাদের প্রত্যয় স্কিম নিয়ে, অর্থাৎ তাদের আমাদের এখন যে সিস্টেম চালু করলো পেনশনের, শিক্ষকের মতো একটা মর্যাদাশীল পেশার লোকদের সাথে এই মিনিস্ট্রির, ফিনান্স মিনিস্ট্রির বসা দরকার ছিল না এই ঘটনাটা করার আগে দিয়ে। ওরা তো বহুদিন ধরে রিয়েক্ট করলো। আপনি দেখেন পেশাজীবীদেরকে পাত্তা না দেওয়ার একটা টেন্ডেন্সি আছে হচ্ছে আমাদের ওই ক্যাডার সার্ভিসের, আমাদের ব্যুরোক্রেসির একটা ইয়ে আছে, এবং তারা যা করে এইসব কারণে মূলত আমাদের পলিটিশিয়ানদের বিরুদ্ধে একটা ব্যুরোক্রেসি মনোভাব আছে একটা অংশের, আমাদের আর ব্যুরোক্রেসি তো আছেই। এই জায়গাটা যতক্ষণ চেষ্টা করতে দুর্নীতি শেষ হবে। অসংখ্য ধন্যবাদ জনাব এম এ আজিজ, আপনি 30 সেকেন্ডে যদি কিছু বলেন। আমি এখন প্রত্যাশা করব যে দুর্নীতিটা নিয়ে এত বেশি আলোচিত হচ্ছে, এবং দুর্নীতি সরকারের ভিতরে কিন্তু দুর্নীতি জেনারেট করতেছে, দুর্নীতির সরকারের কাছের লোকরা এই দুর্নীতিগুলো হচ্ছে। এখন বাইরেও কিন্তু দুর্নীতির একটা মহামারী, ক্যান্সারাস হয়ে গেছে। এই যে ক্র্যাকডাউনটা শুরু করলো, এটা নির্মোহভাবে, আমি আবারও বলবো একদম লুইকানের মতো নির্মোহভাবে, কারো সরকারের যারা দায়িত্বে আছে তার ছেলে হলেও তাকে আপনার আইনের আওতায় আনতে হবে। যেমন ধরেন ডেপুটি স্পিকার, তার ছেলে তো 200 কোটি টাকা নিয়ে তার পরোয়ানা জারি হয়েছে, তো বিদেশ ভেঙে গেছে। তো আপনার 2022 সালে হয়েছে, এতদিন চাপা দিয়ে রাখছে ফাইল, কেন করলেন?
কেন করলেন, তাকে যেতে দিলেন কেন? এই জন্য আমি বলছি যে নির্মোহভাবে আইন এবং দুর্নীতিবাজকে কঠোর শাস্তির আওতায় আনতে হবে, নইলে কিন্তু এখান থেকে ফিরলে দেশটাকে ধরে রাখা মুশকিল হবে। চাই নির্মোহভাবে এই দুর্নীতিবাজদের বিরুদ্ধে যে অভিযান বা তদন্ত চলছে সেগুলো আসলে সফলতার মুখ দেখবে এবং সেই প্রত্যাশা আমরা আবার করতে চাই। অসংখ্য ধন্যবাদ জনাব এম এ আজিজ এবং কুদ্দুস আফরোজ দুজনকেই। প্রিয় দর্শক, দেশ সন্ধ্যা আজ এখানে শেষ করতে হচ্ছে। আবারও দেখা হবে আগামীকাল একই সময় অন্য কোনো অতিথিদের নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ সন্ধ্যা।